নাসার প্ল্যান হলো মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর আগে চাঁদে একটি বেস বানানো, যাতে করে মঙ্গল গ্রহে যাওয়ার প্রসেস কিছুটা ছোট হয়। স্পেস এক্সের ফাউন্ডার এলন মাস্কও মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর চেষ্টায় রয়েছেন। এছাড়াও ইউরোপিয়ান ও রাশিয়ান স্পেস এজেন্সিগুলিও মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর চিন্তাভাবনা করছে। কিন্তু এখন প্রশ্ন হলো, মঙ্গল গ্রহে ল্যান্ড করার পর মানুষ সেখানে কিভাবে বেঁচে থাকবে? কারণ সেখানে জীবনের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন একদমই নেই। তাই নাসা মঙ্গল গ্রহে অক্সিজেন বানানোর জন্য কী পদ্ধতি আবিষ্কার করেছে এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যে পদ্ধতিতে অক্সিজেন বানায় সেই পদ্ধতি মঙ্গল গ্রহে কেন কাজ করবে না, সেই সমস্ত প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আশ্চর্য বাস্তবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, মঙ্গল গ্রহে মানুষের বাস করার ইচ্ছার পেছনে অনেকগুলি কারণ আছে, যেমন সায়েন্টিফিক এক্সপ্লোরেশন এবং স্পেস ও গ্রহ সম্পর্কে জানার ইচ্ছা। এছাড়াও সবচেয়ে বড় কারণটি হলো, যদি পৃথিবীতে কখনো এমন কোনো দুর্ঘটনা ঘটে যার ফলে সমগ্র মানবজাতি ধ্বংস হয়ে যায়, যেভাবে 65 কোটি বছর আগে ডাইনোসররা ধ্বংস হয়ে গিয়েছিল, সেই সময় মানবজাতি যেন এই মহাবিশ্ব থেকে একদমই বিলুপ্ত না হয়ে যায়, তাই পৃথিবীর পাশাপাশি মঙ্গল গ্রহেও মানুষের কলোনি বানানোর চেষ্টা করা হচ্ছে। আর মানবজাতি যে ধ্বংসের মুখে এসে গেছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ দূষণ এবং পৃথিবীর তাপমাত্রার বৃদ্ধি। বন্ধুরা, শুরুর দিকে এলন মাস্ক 2026 সাল নাগাদ মঙ্গল গ্রহে মানুষের কলোনি বানানোর কথা বললেও তিনি এই সময়কে 2029 সাল পর্যন্ত পিছিয়ে দিয়েছেন। You've slightly put back the expected date to put the first human on Mars till 2029, I want to say. Yeah, I mean, let's see. I mean, we have built a production system for Starship, so we're making a lot of ships and boosters. অন্যদিকে নাসাও 2030 সাল নাগাদ মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। কিন্তু বন্ধুরা, প্রশ্ন এটা নয় যে কে আগে মঙ্গল গ্রহে পৌঁছাবে, প্রশ্নটি হলো সেখানে পৌঁছে মানুষ কিভাবে বেঁচে থাকবে। যদিও মঙ্গল গ্রহের সাথে পৃথিবীর কিছু কিছু ধর্মের মিল আছে, যেমন মঙ্গল গ্রহের একদিনের দৈর্ঘ্য পৃথিবীর একদিনের থেকে মাত্র 39 মিনিট বেশি। মঙ্গল গ্রহেরও নিজস্ব আবহাওয়া আছে, যেমনটা পৃথিবীরও রয়েছে। এছাড়াও যেমন পৃথিবীর 2 মেরুতেই বরফ আছে, তেমনই মঙ্গল গ্রহেরও মেরুতে বরফ রয়েছে। পৃথিবীতে যেমন অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল আছে, তেমনই মঙ্গল গ্রহেও পাতলা বায়ুমণ্ডল আছে। কিন্তু মঙ্গল গ্রহে বেঁচে থাকার আসল উপাদান অক্সিজেন একদমই নেই। তো বন্ধুরা, মঙ্গল গ্রহে এই অক্সিজেন গ্যাস কিভাবে বানানো হবে? এক্সট্রিম সিচুয়েশনে মানুষের বেঁচে থাকার কথা আসলে সবার আগে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কথাই মাথায় আসে। বিগত 25 বছর ধরে ISS পৃথিবীর চারিদিকে ঘুরছে। এখনও পর্যন্ত এটি এর ভেতরে থাকা অ্যাস্ট্রোনটদের ফ্রেশ জল এবং অক্সিজেনের চাহিদা মিটিয়ে আসছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সর্বদাই 4 থেকে 5 জন অ্যাস্ট্রোনট মজুদ থাকে, যাদের প্রতিদিন কম করেও 45 লিটার জলের দরকার হয়, অর্থাৎ মাসে 1350 লিটার এবং বছরে 16,200 লিটার জল। এছাড়াও ISS-এ প্রতি বছর 1000 কেজি অক্সিজেন গ্যাসের দরকার হয়। কিন্তু প্রশ্ন হলো, এত পরিমাণ জল ও অক্সিজেন পৃথিবী থেকে 400 কিলোমিটার দূরে মহাকাশে কিভাবে বাড়ানো হয়? বন্ধুরা, এই কাজের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 2 রকম সিস্টেম লাগানো আছে, যার একটি হলো ওয়াটার রিক্লেমেশন সিস্টেম বা WRS এবং অন্যটি হলো অক্সিজেন জেনারেশন সিস্টেম বা OGS। বন্ধুরা, এই দুটি সিস্টেম মঙ্গল গ্রহে ব্যবহার করা সম্ভব নয়। কিন্তু কেন? বন্ধুরা, এটা জানার আগে আপনাদের এই সিস্টেমগুলির কাজের পদ্ধতি সম্পর্কে জানতে হবে। বন্ধুরা, ওয়াটার রিক্লেমেশন সিস্টেম হিউম্যান ওয়েস্ট অর্থাৎ ইউরিন বা মূত্র, ঘাম এবং হিউমিডিটি থেকে জল সংগ্রহ করে এবং সেগুলি পরিষ্কার করে পানীয় জলে পরিণত করে। WRS সিস্টেম ISS-এ আগে থেকে মজুদ থাকা জলকে পিউরিফাই করে পানীয় জলে পরিণত করে, আর এভাবে প্রায় 98% জল নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায়। এর পাশাপাশি অক্সিজেন জেনারেশন সিস্টেম এই WRS থেকে কিছুটা জল নেয় এবং একটি বিশেষ পদ্ধতির সাহায্যে অক্সিজেন বানায়। বন্ধুরা, এই বিশেষ অথচ সিম্পল প্রসেসটি হলো ইলেকট্রোলাইসিস বা জলের তড়িৎ বিশ্লেষণ। এতে জলের মধ্যে দিয়ে কারেন্ট চালনা করা হয় এবং জল ভেঙে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপন্ন করে। অক্সিজেন গ্যাস শ্বাস নেওয়ার জন্য ব্যবহার করা হয়, আর হাইড্রোজেন গ্যাসকে অন্য একটি সিস্টেমে ব্যবহার করা হয়। এই সিস্টেমের নাম হলো স্যাটিয়ান সিস্টেম। এতে অ্যাস্ট্রোনটদের নিঃশ্বাসের কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন গ্যাস মিশিয়ে দেওয়া হয় এবং এদের বিক্রিয়ায় উৎপন্ন হয় জল ও মিথেন গ্যাস। জল ইউজ করা হয় এবং মিথেন গ্যাস মহাকাশেই ছেড়ে দেওয়া হয়। একটু লক্ষ্য করলে দেখা যায় যে ISS-এর এই অক্সিজেন ও ওয়াটার প্রসেস রিফিউলিংয়ের উপর নির্ভরশীল থাকে।
যদিও এটি 98% এফিসিয়েন্ট, তবুও প্রত্যেক সিস্টেমেই কিছু লস এবং লিকেজ হয়েই থাকে। তাই প্রতি 6 মাস বা 1 বছর পর পর জল ও অক্সিজেন পৃথিবী থেকে আইএসএসে পাঠানো হয়। বন্ধুরা, এই রিফিউলিং প্রসেসগুলি অনেক ব্যয়বহুল হয়। যেখানে 1 লিটার জল 400 কিলোমিটার উপরে আইএসএস পর্যন্ত পাঠাতে প্রচুর টাকার খরচ হয়। তাই 225 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত মঙ্গল গ্রহে এই পদ্ধতিতে অক্সিজেন বানানো কিছুতেই কস্ট ইফেক্টিভ নয়। এর জন্য এমন কোনো সিস্টেম বানাতে হবে যেটি মঙ্গল গ্রহেই থাকা রসদ ব্যবহার করে অক্সিজেন বানাতে পারবে। 2021 সালে নাসার পাঠানো পার্সিভারেন্স রোভারে এই কাজের জন্য এক বিশেষ যন্ত্র লাগানো হয়েছিল। এর নাম হলো মক্সি, অর্থাৎ মার্স অক্সিজেন ইন সিটু এক্সপেরিমেন্ট। মক্সি মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে অক্সিজেন উৎপন্ন করে। বন্ধুরা, মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের 95% কার্বন ডাইঅক্সাইড। মক্সি এই বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে ঘনীভূত করে এবং তারপর সেই কার্বন ডাইঅক্সাইডকে একটি ইলেকট্রোলাইজারের মধ্যে দিয়ে 800 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস আলাদা হয়ে যায়। এই ইলেকট্রোলাইজার সোনা দিয়ে বানানো হয়, কারণ সোনা হলো সবচেয়ে ভালো হিট কন্ডাক্টর। এই পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি হওয়ার পাশাপাশি কার্বন মনোক্সাইডও উৎপন্ন হয়। পদ্ধতিটির একটি নেগেটিভ দিক হলো, যদি এই প্রসেসে কার্বন সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায় তাহলে কার্বনের একটি স্তর সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, যেমনটা রান্নার পাত্রের নিচে দেখা যায়। আর এই স্তর পার্সিভারেন্স রোভারের ক্ষতি করতে পারে। এই জন্য এই প্রসেস অত্যন্ত সতর্কতার সাথে করা হয়। কিন্তু প্রশ্ন হলো, মক্সি এই প্রসেসে কত পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে পারে? বন্ধুরা, এই পদ্ধতিতে অক্সিজেন বানাতে অনেক শক্তির প্রয়োজন হয়, আর এখনও পর্যন্ত মক্সি মাত্র 122 গ্রাম অক্সিজেন বানাতে সফল হয়েছে, যা দিয়ে একটি মানুষ 35 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। যদি মঙ্গল গ্রহে এই পদ্ধতিতেই অক্সিজেন উৎপন্ন করতে হয়, তবে মক্সির একটি বড় ভার্সন মঙ্গল গ্রহে বানাতে হবে, আর তার সাথে এটিকে চালানোর জন্য একটি বড় পাওয়ার প্ল্যান্টেরও দরকার হবে। আর এটি হলো বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার এখানে লক্ষণীয় বিষয় হলো, মক্সি প্রথমে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কম্প্রেসরের সাহায্যে কম্প্রেস করে, তারপর 800 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম করে। আর এই দুই পদ্ধতিতেই প্রচুর শক্তির প্রয়োজন হয়। আর এই সমস্যার সমাধানের জন্যই বিজ্ঞানীরা এমন এক টেকনোলজির আবিষ্কারের জন্য কাজ করছেন, যাতে কার্বন ডাইঅক্সাইডের অণুগুলিকে অনেক কম তাপমাত্রায় ভাঙা যায়। এই টেকনোলজিতে কার্বন ডাইঅক্সাইড অণুগুলিকে উচ্চ তাপমাত্রায় গরম না করেই সেগুলিকে ভাইব্রেশন অর্থাৎ কম্পনের সাহায্যে ভেঙে অক্সিজেন অণুগুলিকে আলাদা করা হবে। বন্ধুরা, টেকনোলজি যাই হোক না কেন, আমাদের টার্গেট হলো অক্সিজেন উৎপন্ন করার জন্য আমাদের মঙ্গল গ্রহেই থাকা উপাদান ব্যবহার করতে হবে। তাছাড়া যে যন্ত্র অক্সিজেন বানাবে সেটিও যেন পৃথিবীর উপরে নির্ভরশীল না হয়, কারণ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মাটি থেকে 400 কিলোমিটার উপরে থাকায় যদি সেখানকার অক্সিজেন জেনারেশন সিস্টেম খারাপ হয়ে যায়, তাহলে অ্যাস্ট্রোনটদের পৃথিবীতে ফিরিয়ে আনা খুব কঠিন কাজ নয়, কারণ অ্যাস্ট্রোনটরা নিজেদের এমার্জেন্সি স্যুট পরে রিফিউলিংয়ের জন্য অপেক্ষা করতে পারবে, অথবা কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীতে ফিরেও আসতে পারবে। কিন্তু যদি মঙ্গল গ্রহে কলোনাইজেশনের পর অক্সিজেন জেনারেশন মেশিন খারাপ হয়ে যায়, তাহলে রিফিউলিংয়ের জন্য কোনো অপশন থাকবে না, আর সেখানে থাকা মানুষদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসাও সহজ কাজ হবে না। তো বন্ধুরা, যাই হোক, আগামী 10 বছরে এই সমস্ত প্রশ্নেরই সঠিক উত্তর পাওয়া যাবে। আর আপনারা যারা মঙ্গল গ্রহে যেতে চান তারা কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।